ইসি যতই স্বাধীন হোক সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় জানালেন সিইসি। দেশে মাতৃমৃত্যুর প্রায় অর্ধেকই সরকারি হাসপাতালে, মৃত্যুহার 70% নামিয়ে আনা চ্যালেঞ্জিং বলছেন বিশেষজ্ঞরা। বিশেষ দলকে সুবিধা দিতেই শপথ পড়ানো হয়নি, অভিযোগ ইশরাকের। মেয়র লেখাকে কেন্দ্র করে অহেতুক ইস্যু সৃষ্টির দাবি। অষ্টম দিনেও ইরান ইসরায়েল সংঘাত অব্যাহত। মোসাদের সাথে সম্পৃক্ততার অভিযোগে 54 জনকে গ্রেফতার করল তেহরান। 5 দফা দাবিতে রাজধানীর নতুন বাজারে সড়ক অবরোধ করে রেখেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ফলে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট, চরম ভোগান্তিতে মানুষ। বিক্ষোভকারীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিনা কারণে তাদেরকে বহিষ্কার করেছে প্রশাসন। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ইউজিসি ও মন্ত্রণালয় ঘুরে কোনো সুরাহা না পেয়ে তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন। এদিকে রাস্তায় ব্যারিকেড সরাতে গেলে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। এ সময় আহত হন কয়েকজন। ঠিক আগে 26 জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়। বহিষ্কারের কারণ ছিল সেই মিথ্যা অভিযোগ, যেখানে বলা হয় আমরা শিক্ষকদের আটকে রেখেছিলাম এবং আমরা যখন এর প্রমাণ চাই, এর কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। তোমরা ফেসবুকে এরকম ওইরকম পোস্ট দিয়েছো, এরকম জন্য তোমাদেরকে বহিষ্কার করা হলো। আপনারা বুঝছেন এর থেকে সরকারি আচরণ আর কিছু হতে পারে কিনা? যে জুলাই আন্দোলন হয়েছে, নিঃশর্তভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের যে হয়রানি করা হয়েছে, তাদের সাথে যে অন্যায় করা হয়েছে, তাদের সেই ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, যেমনটি দেখছিলাম আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে, এখন সবশেষ পরিস্থিতি কি সেখানকার? এখনও শিক্ষার্থীরা রাজপথে আছেন, তারা সড়ক অবরোধ করে রেখেছেন এবং পুলিশ কিন্তু কিছুক্ষণ আগে, মানে 2 মিনিট আগেও কিন্তু পুলিশ তাদের সাথে এসে কথা বলেছে, শিক্ষার্থীদের কথা জানার চেষ্টা করেছে এবং তাদেরকে অনুরোধ করেছে যে সড়কটা ছেড়ে দিয়ে তারা পার্শ্ববর্তী যে 100 ফিট নামক যে সড়কটি আছে সেই সড়কে অবস্থান নেওয়ার জন্য পুলিশ তাদেরকে অনুরোধ জানিয়েছে। কিন্তু শিক্ষার্থীরা পুলিশের অনুরোধে কর্ণপাত করেনি, তারা কিন্তু এখনও যেখানে ছিল সেখানেই অবস্থান করেছে। এবং এই যে নতুন বাজারের রাস্তার পূর্ব পাশটা যে আছে, সকাল 8টা থেকে তারা কিন্তু এই সড়কটি পুরোপুরি ব্লকেট করে রেখেছে এবং এখান দিয়ে কোনো ধরনের যানবাহন তারা কিন্তু চলতে দেয়নি। এমনকি জরুরি সেবা পরিবহনকারী যে সকল পরিবহনগুলো আছে সে সকল পরিবহনগুলোকেও তারা এখান থেকে চলাচল করতে দেয়নি, যার ফলে আমরা দেখেছি অ্যাম্বুলেন্সে করে আসা যে সকল রোগীরা আছেন তারাও কিন্তু এখানে ভোগান্তির শিকার হয়েছেন। যাত্রীরা সকাল থেকেই এই তীব্র গরম উপেক্ষা করে, রাস্তায় যেহেতু যানজট আছে, তাদেরকে কর্মস্থলে যেতে হবে, নির্দিষ্ট গন্তব্যে যেতে হবে, তাই কিন্তু তারা অনেকেই পায়ে হেঁটেই এখানে যাতায়াত করেছে। আপনারা যে আমার আশেপাশে যে জটলাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে, সেখানে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী না, এর অধিকাংশই কিন্তু উৎসুক জনতা এবং শিক্ষার্থীর সংখ্যা এখানে একদমই মুষ্টিমেয়। আমরা এখানে তাদের কাছে জানার চেষ্টা করেছিলাম যে আপনাদের যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে প্রায় 15,000, সেখানে কিন্তু মাত্র মুষ্টিময় কিছু শিক্ষার্থীরা, যাদের 26 জনকে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অমান্য করার কারণে, তাদের মধ্যে কিন্তু ইতোমধ্যে 5 জনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই ছাত্রদের ক্ষমা চাওয়ার ভিত্তিতে তাদেরকে আবার গ্রহণ করে নিয়েছে। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে সকল শিক্ষার্থী যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের প্রত্যেকেরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলার অধিকার আছে এবং কথা বলার দরজা তারা এখনও উন্মুক্ত রেখেছেন। কিছুক্ষণ আগে, বেলা 12টার কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডির একটি সদস্যরা কয়েকজন এখানে এসেছিলেন। তারা শিক্ষার্থীদেরকে অনুরোধ জানিয়েছেন যে তোমাদের যে যৌক্তিক দাবি রয়েছে সেই দাবির পক্ষে তারা আছেন এবং তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। সেই প্রেক্ষিতে তারা একটি আলোচনা প্রত্যাশা করেছিলেন, কিন্তু শিক্ষার্থীরা তাদের আলোচনায় সম্মত হয়নি। তারা জানিয়েছেন যে তাদেরকে বহিষ্কারাদেশ প্রথমে প্রত্যাহার করা হবে, তারপরে তাদের যে কোনো ধরনের আলোচনা তারা বসতে রাজি আছেন। এর আগ পর্যন্ত তারা 12টায় যে ব্রিফিংটা হয়েছে সেখানেও তারা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে আছেন এবং সন্ধ্যা 7টায় তারা আরেকটি ব্রিফিং করে তাদের সর্বশেষ কর্মসূচি জানাবেন। নিশি, সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শকদের ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের অবরোধের খবর জানাচ্ছিলেন আহমেদ সোহাগ।
ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের জন্য সরকারের ভূমিকা মুখ্য। সকালে আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের দুদিন ব্যাপী নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণ উদ্বোধনের পর এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সিইসি বলেন, নির্বাচনী আইন নিত্যদিনের কাজ, এজন্য এগুলো জানতে হবে। রিফ্রেশনাল কোর্স হিসেবে এটি দেশব্যাপী হওয়া প্রয়োজন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি জানান, কমিশনের একটি কর্মপরিকল্পনা রয়েছে। কখন নির্বাচন হবে বা নির্বাচনের রোডম্যাপ সময় মতো জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি। যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, সরকারের দেখেন, একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। দেশে মাতৃমৃত্যুর অর্ধেকই হয় সরকারি হাসপাতালে। আইসিডিডিআরবি সাম্প্রতিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। স্থানীয় পর্যায়ের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না থাকায় হচ্ছে এসব মৃত্যু। অভিযোগ, কোথাও নেই অ্যাম্বুলেন্স, আবার কোথাও সংকট পর্যাপ্ত ওষুধ ও পরীক্ষা নিরীক্ষার। জিনিয়া কবির সূচনা রিপোর্ট। ৩ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তৃপ্তি রানী হঠাৎই তলপেটে তীব্র ব্যথা অনুভব করেন। জরুরি চিকিৎসা নিতে যান গাজীপুর সদর হাসপাতালে, কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে আসেন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। তৃপ্তি বিপদমুক্ত হলেও বাঁচানো যায়নি তার গর্ভের সন্তানকে। 1 সপ্তাহ ধরে আমার পেটে ব্যথা ছিল, পরে তারপর হসপিটালে গেছি যে পেটে ব্যথা কেন হচ্ছে, তারপর যে ধরা পড়লো যে টিউবে বাচ্চা ধরেছে। তৃপ্তির মতোই গর্ভকালীন ঝুঁকির গল্প কেরানীগঞ্জে রুনারও। রক্ত পরীক্ষা করে আমি বাসায় গেছি, রান্না বান্না করে খাওয়া দাওয়া ঘুমাইছি, ঘুমোতে উঠছি, আর আমার এই তল পেটে আর কোমরে একটু ব্যথা মারছে, ব্যথার লগে হালকা একটু পানি ভেঙে গেছে। স্থানীয় পর্যায়ের হাসপাতালে বহু হবুমার জীবন পড়ে সংকটে, অনেকেই বেঁচে ফেরেন না। স্বাধীনতার 54 বছর পরেও এমন ঘটনা বেদনার, হতাশার। আইসিডিডিআরবি সাম্প্রতিক তথ্য বলছে, মাতৃমৃত্যুর 48 ভাগই হচ্ছে সরকারি হাসপাতালে, বাড়িতে 19%, আর এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে গিয়ে মারা যাচ্ছেন আরও 19% মা। বেসরকারি হাসপাতালে মারা যায় 13%। প্রাইমারি লেভেলে পেশেন্টের যে একটা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ব্যবস্থা, এখানে অনেক কিছুর ঘাটতি আছে। যেরকম ট্রান্সফিউশন ফ্যাসিলিটিস নাই, অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার নাই, 24 আওয়ার্স সার্ভিস দেওয়ার অনেক জায়গায় ফ্যাসিলিটিস নাই। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে বিডিএইচএস এর সর্বশেষ তথ্য বলছে, দেশের উপজেলা হাসপাতালে পূর্ণাঙ্গ রক্ত সঞ্চালনের ব্যবস্থা আছে 1/3, থাকে না প্রয়োজনীয় ওষুধ। অ্যাম্বুলেন্স সেবা দেওয়ার ব্যবস্থা আছে মাত্র 35% হাসপাতালের। গর্ভকালীন সময়ের যে কেয়ার, সেই কেয়ারটা যেন একেবারে এনশিওর করতে হবে। তার জন্য আমার সে ফ্যাসিলিটি রেডি রাখতে হবে, আমার সার্ভিস প্রোভাইডারের সংখ্যা বাড়াতে হবে, এবং আমাদের মিডওয়াইফ আছে, তাদেরকে আমরা আরও নিয়োগ দিতে পারি, তারাও এই কাজে ব্যবহার হতে পারে। সরকারি বেসরকারি অর্গানাইজেশনগুলোর মধ্যে পার্টনারশিপ হতে পারে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। সরকারের একটি অংশের ষড়যন্ত্র জনগণের সামনে তুলে ধরতেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে আন্দোলন করছে নগরবাসী। চ্যানেল 24-এর কাছে এমনটাই দাবি করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। অভিযোগ করেন, আদালতের রায়ের পরও তাকে শপথ নেওয়া থেকে বঞ্চিত করেছে অন্তর্বর্তী সরকার। আর নামের পাশে মেয়র লেখাকে কেন্দ্র করে অহেতুক ইস্যু করা হয়েছে বলেও মন্তব্য তার। শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট। ঢাকা সিটি কর্পোরেশনের ইতিহাসে এমন কখনো হয়নি। ইশরাক হোসেনের মতো শপথ ছাড়াই নামের পাশে মেয়র কেউই লেখেননি। মেয়র পদ নিয়ে সরকারের সাথে রশি টানাটানিতে বিএনপি নেতা ইশরাক এখন কার্যত ঢাকা দক্ষিণ নগর ভবন নিয়ন্ত্রণ করছেন। চ্যানেল 24-এর কাছে সাক্ষাৎকারে ইশরাক হোসেন নিজেকে বঞ্চিত দাবি করলেন। ব্যাখ্যা দিলেন কেন নামের পাশে মেয়র লেখেন তিনি। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়কে অবমাননা করে, বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানটি করা হয় নাই। না করার মধ্য দিয়ে তারাই কিন্তু আইনকে লঙ্ঘন করেছে। যদি আইনত দেখেন তাহলে কিন্তু আমি মেয়র, এখন
মেয়র আমাকে অফিসটা নিতে দেওয়া হয় নাই বা আমাকে শপথ গ্রহণ করতে দেওয়া হয় নাই, এটাই হলো গিয়ে স্ট্যাটাস। আর এটা যদি মানে মেইন ইস্যু হয়ে থাকে যে মাননীয় লেখাটা, আমার মনে হয় যে সেটা ভুল হবে, এটাকে যদি মেইন ইস্যু বানানো হয়ে থাকে। ইশাকের অভিযোগ, অন্তর্বর্তী সরকার ইচ্ছে করেই গড়িমসি করছে তার দায়িত্ব বুঝিয়ে দিতে। তা করা হচ্ছে একটি বিশেষ দলকে সুবিধা দিতেই। এই বর্তমান উপদেষ্টা পরিষদে যারা প্রতিনিধিরা রয়েছেন তারা একটি বিশেষ দলের জন্য সরাসরি পক্ষপাতিত্ব হয়ে কাজ করছেন, এবং আগামী নির্বাচনে যেহেতু এই দলটি নতুন, তাদের কোনো আসনে তাদের প্রার্থীকে জিতিয়ে আনার জন্যে তারা প্রশাসন থেকে, এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারি এবং নির্বাচন কমিশনের উপর হস্তক্ষেপ তারা করবে। এই বিষয়টা জনগণের জানার দরকার ছিল। তো আমরা মনে করি যে সফলভাবে জনগণকে জানাতে পেরেছি, তাতে করে সার্বিকভাবে দেশের গণতন্ত্র উপকৃত হয়েছে। চলমান আন্দোলনকে কেন্দ্র করে নগর ভবনের কেউ সরকারের রোষানলে পড়লে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির এই তরুণ নেতার। শ্রমিক কর্মচারী ইউনিয়ন তারাই এই ব্যানারটি করেছে, এখানে আমার কোনো ধরনের ইনস্ট্রাকশন ছিল না। তারা শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। এবার ইরান ইসরায়েল প্রসঙ্গ। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত তেল আবিব তেহরান। আজ ভোরে ইরানের ইস্পাহানে পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কোম শহরে প্রাণ গেছে এক ইরানির। এদিকে নেভাতিম ও হাজ্জারিম ঘাঁটি সহ ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মোসাদের সাথে সম্পৃক্ততার অভিযোগে 54 জনকে গ্রেফতারের কথাও জানিয়েছে তেহরান। নিজেদের লক্ষ্য অর্জনে যতদিন প্রয়োজন ইরানে হামলা চলবে বলে হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। তবে হামলা বন্ধে তেল আবিবকে চাপ প্রয়োগ না করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবারও দিন পেরিয়ে রাতভর পাল্টাপাল্টি হামলা চালায় ইরান ইসরায়েল। ইরানের ইস্পাহান সহ কয়েকটি এলাকায় চালানো হয় বিমান হামলা। কোম শহরে প্রাণ যায় এক যুবকের। পাল্টা জবাব দেয় ইরানও। আইআরজিসি জানায়, নেভাতিম ও হাজ্জারিম ঘাঁটি সহ ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয় হামলা। তেল আবিবের হোলনে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয় ভবন। হাইফাই ইরানি হামলায় আহত হন বেশ কয়েকজন ইসরায়েলি। চলমান সংঘাতের মধ্যে ইরানের সেমনান শহরে 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শহরটির কাছে একটি ক্ষেপণাস্ত্র কেন্দ্রের অবস্থান হওয়ায় উদ্বেগ সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্প নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর মাঝেই নিজেদের লক্ষ্য অর্জনে যতদিন প্রয়োজন ইরানে হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। যতদিন লাগবে হামলা চলবে, এটা আমাদের অস্তিত্বের সংকট। 20,000 ক্ষেপণাস্ত্র ও একটি উন্মাদ শাসক গোষ্ঠীর পারমাণবিক বোমার হুমকি রয়েছে। সে হুমকি থেকে রক্ষার জন্য আমরা হামলা চালিয়ে যাচ্ছি। এর মাধ্যমে আমরা অনেক দেশকে রক্ষা করছি। যুদ্ধে ইসরায়েলের এগিয়ে থাকার কথা জানিয়ে হামলা বন্ধে তেল আবিবকে চাপ প্রয়োগ না করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আপাতত যুদ্ধ বন্ধে ইসরায়েলকে অনুরোধ করা বেশ কঠিন। কেউ যুদ্ধ জয়ের পথে থাকলে তা আরও কঠিন। ইরানের সাথে কথা চলছে, ইউরোপের সাথে নয়। ইরান আমাদের সাথেই এই বিষয়ে আলোচনা করতে চায়। এই ইস্যুতে ইউরোপ কোনো সাহায্য করতে পারবে না। ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে সম্প্রতি জানান মার্কিন গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। নিজ প্রশাসনের সে গোয়েন্দা তথ্য ভুল ছিল বলে জানিয়েছেন ট্রাম্প। মাসুম রাব্বি, চ্যানেল 24। ত্রিপক্ষীয় নতুন জোটে বাংলাদেশ, চীন, পাকিস্তান। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যৌথ ওয়ার্কিং গ্রুপে সম্মত হয়েছে 3 দেশ। বাংলাদেশ, চীন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সচিবের বৈঠক গতকাল চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইটং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব জনাব ইমরান আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। 3 পক্ষ সম্মত হয়েছে যে ত্রিপক্ষীয় সহযোগিতা উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, ভালো প্রতিবেশিতা, পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাসের নীতি দ্বারা পরিচালিত হবে এবং জয়জিতের সহযোগিতার দিকে কাজ করবে। বৈঠকে উপনীত সমঝোতা বাস্তবায়নের জন্য 3টি পক্ষ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়। চ্যানেল 24-এর খুলনার আঞ্চলিক প্রধান প্রতিবেদক মামুন রেজা আর নেই।
শুক্রবার খুলনায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন মামুন রেজা। এ সময় দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে তার বাসভবন সংলগ্ন আলহেরা জামে মসজিদে হয় নামাজে জানাজা। এরপর মরদেহ নেওয়া হয় খুলনা প্রেস ক্লাবে। চ্যানেল 24-এর পাশাপাশি দৈনিক সমকালেরও খুলনার আঞ্চলিক প্রধান প্রতিবেদক হিসেবে কর্তব্যরত ছিলেন তিনি। তার মৃত্যুতে খুলনা বিভাগ সহ বিভিন্ন জেলার সাংবাদিকরা শোক জানিয়েছেন। বাদ জোহর খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদ, কি অবস্থা, সবশেষ খবর জানতে চাই। নিশি, আসলে মামুন রেজার এখন চোখের জলে ভাসিয়ে শেষ বিদায়ের পালা। কিছুক্ষণের মধ্যেই তাকে পাশের ঈদগাহ ময়দানে নেওয়া হবে। সেখানে জানাজার জন্য মাঠ প্রস্তুত রয়েছে এবং পাশেই মসজিদে এখন জোহরের নামাজ আদায় করছেন মুসল্লিরা। নামাজ শেষেই শুরু হবে জানাজা এবং সেই জানাজার প্রস্তুতি এখন চলছে। সকলেই তার কফিন এখন নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সকাল থেকেই আপনি খবরে বলেছিলেন যে তার মরদেহ তার গ্রামের বাড়ি খুলনার দিঘলিয়াতে আনা হয়েছে। সকাল থেকে এখানে বিভিন্ন শ্রেণী পেশা বয়সের মানুষ আসছেন এবং বলা যায় যে মামুন রেজার মৃত্যুকে ঘিরে এই অঞ্চলে সকল শ্রেণী পেশার মানুষ শোকে বিহ্বল। বিশেষ করে তারা বলছেন যে সততা এবং সাহসের সাথে যে সাংবাদিকতা, মামুন ছিলেন সেই তরুণ প্রজন্মের অন্যতম প্রতীক। তিনি সাংবাদিকতায় কখনো আপোষ করেননি এবং মানুষের কল্যাণে কাজ করেছেন। এই কারণে অনেক জনপ্রিয় একজন সাংবাদিক হিসেবে তিনি খুলনায় পরিচিত। তার মৃত্যুতে এবং সেই আকস্মিক চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না এখানে কোনো মানুষই। বিশেষ করে তার যে অবুঝ শিশু বাচ্চাটি, তার একমাত্র সন্তান, সে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকছে। তার স্ত্রী, তার বৃদ্ধ বাবা, তারা বারবার মূর্ছা যাচ্ছেন। এক হৃদয় বিদারক পরিস্থিতি এখানে বিরাজ করছে। এখন যখন তার কফিন বক্স নিয়ে যাওয়া হবে সেই প্রস্তুতি চলছে, আপনারা দেখছেন। এবং এই কফিন বক্স যখন তার এই বাড়ির উঠান থেকে বাইরে বের হবে, আরও পরিবেশ আরও ভারী হয়ে উঠছে। আমি ঠিক ঘরের ভেতরটা দেখাতে পারছি না। সেখানে বিশেষ করে তার আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তানরা তাদের কান্নার রোলে আকাশ ভারী হয়ে উঠছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। নিশি। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন খুলনা থেকে জানাচ্ছিলেন তৌহিদুর রহমান। পরের খবরে যাব। মন্ত্রণালয়গুলোর মধ্যে একে অন্যের সঙ্গে সমন্বয় নেই, সবাই মিলে নিজের মতো কাজ করছে। সরকারেরও একই অবস্থা। নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন এই মন্তব্য করেছেন। রাজধানী বিজয় সরণি সামরিক জাদুঘরে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা বলেন, শুধু এখন নয়, শুরু থেকেই এমন চলছে। এ সময় সামরিক ও নৌ নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হাইড্রোগ্রাফি বিভাগ সমুদ্র বন্দরের উন্নয়ন, মৎস্য সম্পদ সংরক্ষণ, তেল ও গ্যাস অনুসন্ধান এবং উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনায় আরও সক্রিয় ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, সমুদ্র সম্পদের কার্যকর ব্যবহারে বিশদ হালনাগাদ ও নির্ভুল হাইড্রোগ্রাফিক তথ্যের কোনো বিকল্প নেই। Somebody comes and they repair the road, and next day somebody comes and digs the road. That's what we see every time in Dhaka city. First of all, comes the TNT, they dig the road, then they repair. Then they come the WASA, and they dig the road, they repair. And then somebody else comes and he digs the road because something else is to be done. This is the scenario in the government as well. গেল দুদিন ভারী বৃষ্টি না হওয়ায় ফেনীর ফুলগাজীতে বাঁধ ভেঙে প্লাবিত এলাকার পানি নামতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর দায়সারা বাঁধ মেরামত করে পানি উন্নয়ন বোর্ড, করা হয় না নদী খনন, তাই প্রতি বছর এমন দুর্ভোগে পড়তে হয় তাদের। দাবি জানান টেকসই বেড়ি বাঁধ নির্মাণের। এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে যমুনা নদীর পানি। ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জ সদরের ভাটপিয়ারি গ্রামে। স্রোত আঘাত হানছে পশ্চিম পাড়ের নদী পুরাতন তীর রক্ষা বাঁধে। ভাঙন অব্যাহত থাকলে হুমকিতে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বেশ কিছু গ্রাম। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। আর লালমনিরহাটেও তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। সংবাদের এই পর্যায়ে সময় হলো আরেকটি বিরতির, আমাদের সাথেই থাকুন।